হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তার উপর নতুন বছরের শুরু। আশা করি নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক, সুস্থ আর সুরক্ষিত থাকো সবাই। চলো শুরু করা যাক আজকের গল্প, আনইনটেনশনাল লাভ স্টোরি। মনে পড়ে এর আগে দ্য টাইম অফ ফেভার নামের এক কোরিয়ান বিয়েল এক্সপ্লেন করেছিলাম, যেখানে তে আর দং নামের দুই ভাইয়ের লাভ স্টোরি ছিল। যদিও তাদের ভালোবাসা পূর্ণতা পায়নি, তবে এই ড্রামাতে তাদের সেই অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। সাথে আরও এক কিউট কাপেল, তেজুন আর ইয়ংয়ের গল্প নিয়ে আজকের ড্রামা। নিচে দ্য টাইম অফ ফেভারের লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে এসো, এতে ড্রামাটা বুঝতে আরও সহজ হবে। শো শুরু করা যাক। ড্রামার প্রথমে ইয়ং নিজের জিনিসপত্র গুছিয়ে কোম্পানি থেকে বেরিয়ে আসছে, কারণ সে যে ম্যানেজারের আন্ডারে কাজ করত সে ছিল এক ধোঁকাবাজ। তাই সেই ম্যানেজারের সাথে সাথে ইয়ংকেও জব থেকে বের করে দেওয়া হয়েছে। যদিও ইয়ংয়ের কোনো দোষ ছিল না। ভাইস ম্যানেজার ইয়ংকে সান্ত্বনা দেয়, এই বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা নেই, তুমি যখন দোষ করোনি তখন কোম্পানি বিষয়টা ভেবে দেখবে। তাছাড়া আমি তো আছি, আমি তোমায় সাহায্য করব। ইয়ং পড়ে মহাবিপদে, সামনে তার পড়াশোনার লোন, এমনকি বাবার লোন শোধ করতে হবে। বন্ধু বলে, সব সময় গোবেচারা সেজে থাকলে এমনই হয়, দুর্বল ভেবে সবাই তোমায় বুলি করে চায়। যা হওয়ার হয়েছে, তুমি ট্যালেন্টেড পারসন, এক কাজ করো, কয়েকদিনের জন্য ঘুরে এসো, তারপর আবার পুরোদমে কাজ শুরু করে দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। বন্ধুর কথা মতো ইয়ং আইল্যান্ডে বেড়াতে আসে, তবে বেচারা সেখানেও শান্তি নেই। বলে না, হাতি পাকে পড়লে ব্যাঙও লাথি মারে। তবে রুমে ফিরে আর এক ঝামেলা, তার খিদে পেয়েছে। এর মধ্যে বাড়ির মালিক ইয়ংকে কল দেয়, তার হাজব্যান্ড অনেক মাছ ধরে এনেছে, তাই কিছুটা সে ইয়ংকেও খেতে দেয়। সমুদ্রের কোলে বসে র ফিশ সাথে সজু, লাঞ্চটা ভালোই চলছিল। এমন সময় ম্যানেজার পার্কের কল। এখনও ইয়ংয়ের সমস্যার সমাধান হয়নি। ইয়ংয়ের সব রাগ গিয়ে পড়ে তার চিটিংবাজ এক্স ম্যানেজার মিস্টার কিমের ওপর। হাতের ধাক্কায় বাড়ির মালিকের দেওয়া পট নিচে পড়ে টুকরো টুকরো। আর কি করা, টুকরোগুলো তুলে ইয়ং মহিলাটিকে ফিরিয়ে দেয়। মহিলাটির মন খারাপ হয়, তবে মুখে বলে যে কোনো ব্যাপার নয়। কিন্তু তার পিচ্চি মেয়েটা বলে ওই প্লেটটা এখানকার এক ফেমাস শপ থেকে কেনা, তাই ওটা তার মায়ের সব থেকে পছন্দের পট ছিল, আর ইয়ং কিনা সেটা ভেঙে ফেলেছে। ইয়ং তাড়াতাড়ি ক্ষমা চায় আর ওই শপের ঠিকানা জেনে নেয়, যাতে করে সে এমনই একটা প্লেট কিনে দিতে পারে। ঠিকানা নিয়ে ইয়ং বেরিয়ে পড়েছে দোকান খুঁজতে। খুঁজে পেতে সে পৌঁছে যায় সেই ফেমাস প্লেট শপে। এই যা, দোকানে কোথায়? ইয়ং সেখানকার প্লেটগুলো ঘুরে ফিরে দেখতে শুরু করে। এমন সময় দোকানি এসে উপস্থিত। ইয়ং এক্সপ্লেন করে তার কেমন পট চাই, তবে ঠিক করতে পারছে না তার কোনটা নেওয়া উচিত, কারণ সবগুলোই তার কাছে একই রকম লাগছে। দোকানি তার তৈরি প্লেটগুলো নিয়ে এক আদ্যপ্রান্ত লেকচার দিয়ে ইয়ংকে বোঝায় মোটেও সব প্লেট একরকম নয়, এদের উপাদান এবং তৈরি করার প্রসেস অনেক আলাদা। ইয়ং তাদের মধ্যে একটা প্লেট তুলে নিয়ে সেটা প্যাক করে দিতে বলে। সমস্যা বাধে পে করবার সময়। ইয়ংয়ের থেকে কার্ড নিতে পারছে না দোকানি, পারবে কিভাবে, ইয়ং যে অন্য দুনিয়ায় ডুবে আছে। আইল্যান্ডে আসার আগে ম্যানেজার পার্ক তাকে কোরিয়ার টপ মৃৎশিল্পী ইয়ন তেজুনের গ্যালারিতে নিয়ে গিয়েছিল। এই তেজুন বছর 2 আগে একেবারে উধাও হয়ে যায়। না, কেউ কিডন্যাপ করেনি, বরং সে নিজেই এসব থেকে দূরে চলে গেছে। কথা হচ্ছে, এই তেজুন শুধুমাত্র টপ মৃৎশিল্পী তাই নয়, এর পাশাপাশি তাদের কোম্পানির মালিকের ছেলে। এখন ইয়ংয়ের কাজ এই তেজুনকে খুঁজে বের করা। এটা যদি ইয়ং করতে পারে, তাহলে তার চাকরি ফিরে পাওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না। ব্যাক টু প্রেজেন্ট, তেজুনের কথা ইয়ংয়ের চিন্তায় ছেদ পড়ে। ইয়ং নিজের কার্ড দিয়ে দেয়, বিল পে করে তাড়াতাড়ি ইয়ং সব থেকে বেরিয়ে আসে এবং মিস্টার পার্কের দেওয়া ফটো মিলিয়ে দেখে, আরে না, এই তেজুনকেই সে খুঁজতে এসেছে। তার এতখানি ভাগ্য ভালো, সেটা ভেবেই বেচারা আবার স্বপ্নের দুনিয়ায় ডুবে যায়। যে কোম্পানির মালিক তাকে শুধু কাজেই ফিরিয়ে এনেছে এই নয়, বরং আরও কত কত উপহার দিয়েছে। তবে বাস্তবে ফিরতেই আর এক চিন্তা, তার কি উচিত হবে তেজুনের খবর ম্যানেজারকে বলে দেওয়া? তবে তেজুনের হয়তো কোনো কারণ আছে সব কিছু থেকে দূরে থাকার। এখন কি করা যায়? একদিকে তেজুন, অন্যদিকে তার চাকরি। এর মধ্যে লোনের মেসেজ আসে।
বাধ্য হয়ে ইয়ং ম্যানেজার জাংকে তেজুনের অ্যাড্রেস দিয়ে দেয়। নতুন প্লেট পেয়ে বাড়ির মালিক খুশিতে টকবক করে ফুটছে। ওই দোকানি অনেক সুন্দর প্লেট তৈরি করে, তবে একটাই নিয়ম, প্লেট, দোকান আর দোকানি কারোর ভিডিওই করা যাবে না, আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাও যাবে না। আমরা কতবার চেয়েছি এগুলো সোশ্যাল মিডিয়াতে প্রমোট করা গেলে ওই দোকানের সেলস আরও বেড়ে যাবে, তবে দোকানি এতে রাজি নয়। ইয়ং বুঝতে পারে এই জন্যেই তেজুনকে কেউ খুঁজে পাচ্ছিল না। তাছাড়া তেজুন নিজের নামও চেঞ্জ করে নিয়েছে এখানে আসার পর থেকে। সমস্যা হলো এমন জেদি স্বভাবের মানুষটাকে ইয়ং হ্যান্ডেল করবে কিভাবে, কারণ মিস্টার জাং বলেছেন শুধু তেজুনকে খুঁজলেই হবে না, তেজুন কেন সব কিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে তার কারণও খুঁজতে হবে। এমনকি তেজুনের শক্ত মনে ফুল ফুটিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে আগের জীবনে, কারণ চেয়ারম্যান তেজুনের সাথে একটা বড় প্রজেক্টে সাইন করতে চায়, আর ইয়ং ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারবে না। আর ইয়ং যদি এই এক্সামে পাশ হয়ে যায় তাহলে তার চাকরি তো পাকা হবেই, সাথে সব ক্রেডিট হবে ইয়ংয়ের। তাই এখন থেকে তেজুনের সাথে চিপকে যাও আর সব ইনফরমেশান আমাকে জানাও। এই হলো ইয়ংয়ের ফাটা কপাল। চাকরির কষ্টে সে নিজেই ভাঙা মন নিয়ে ঘুরছে, এখন কিভাবে অন্যের মন জুড়বে সেটাই ভাববার বিষয়। পরদিন ঝোলাপত্র নিয়ে সাথে এক গাল হাসি ইয়ং পৌঁছে যায় তেজুনের প্লেট শপে আর জিজ্ঞাসা করে তেজুনের কোনো পার্ট টাইমার লাগবে নাকি। তেজুন সরাসরি না করে দেয়। ইয়ং এই বলে চলে যায় যে সে আবার আসবে। এমন ধারা চলতে থাকে প্রত্যেকটা দিন। এক কথায় ইয়ং হাত ধুয়ে লেগে পড়েছে তেজুনের পেছনে। কাজ শেষে তেজুন তার বন্ধু দংয়ের কফি শপে আসে, পেছন পেছন ইয়ং। সেই একই কথা, তোমাকে হেল্প করার জন্য কোনো পার্ট টাইমার লাগবে কিনা। তেজুন আবারও বারণ করে। দং বলে এ আবার কে। ইয়ং আবারও এলে তেজুন বলে শোনো, তুমি যদি এমনভাবে বিরক্ত করতে থাকো তাহলে সত্যিই আমি রেখে চাপো। দুজনের মধ্যে টেন্স মহল তৈরি হয়েছে দেখে দং নিজের শপে ফিরে যায়। তেজুন ইয়ংকেও ফিরে যেতে বলে। তবে তাই কি হয়, ইয়ং নিজের বায়োডাটা বলতে শুরু করে, সাথে কেন সে তেজুনের শপে কাজ করতে চাইছে। বেচারা নাকি ভাঙা মন নিয়ে এই আইল্যান্ডে বেড়াতে এসেছিল। সেদিন তেজুনের দেওয়া প্লেট সম্পর্কে লেকচার শুনে ইয়ংয়ের ভালো লেগেছে। এক কথায় সে মোটিভেশন ফিল করছে তেজুনের কথায়। এজন্য সে তেজুনের কাছাকাছি থাকতে চাইছে, যাতে ভ্যাকেশনের কয়েকটা দিন সে ভালোভাবে কাটাতে পারে। বাইরে থেকে দং বুঝতে পারে না হাওয়া ঠান্ডা হয়েছে, ফলে সে চলে যায়। এরপরেও তেজুন বলে চলে যাও। গুটি গুটি পায়ে ভাঙা মন নিয়ে ইয়ং বেরিয়ে আসে। না, এইভাবে কাজ চলছে না, অন্য কিছু ভাবা দরকার। পরদিন ইয়ং একটা ফ্রুট আন্টির দোকানে হেল্প করতে শুরু করে আর সুযোগ বুঝে তেজুনের সম্পর্কে তথ্য জোগাড় করে নেয়। আন্ট বলে ওই দোকানির কাছে সে পোয়েট্রি ক্লাস নিতে চায়। যদিও খারুস স্বভাবের মানুষ, কারোর সাথে কথা বলতে পছন্দ করে না, তবে হেব্বি সুন্দর দেখতে। ইয়ং বলে হ্যাঁ, এটা কিন্তু ঠিক। তেজুন যে দংয়ের বন্ধু এটা বুঝতে পেরে তার মাথায় খেলে যায় এক নতুন আইডিয়া। বলে না কান টানলে মাথা আসে। ইয়ং লেগে পড়ে দংকে পটানোর কাছে। ইউনিভার্সিটিতে পড়াকালীন ইয়ং কফি শপে পার্ট টাইমার হয়ে কাজ করত, তাই এই স্কিল তার আছে। দং তো পুরোই ফিদা ইয়ংয়ের ট্যালেন্ট দেখে। ব্যাস জব পাকা। তখনই ইয়ং কাজ শুরু করে দেয়। ছোট্ট আইল্যান্ডটাতে ঘুরে ঘুরে কফি ডেলিভারি করে আসে। পথে দেখা হয় ফ্রুট আন্টির সাথে। ইয়ং আন্টকে কফি শপের কার্ড দেয়, আর প্রয়োজন হলে আন্ট যেন তাদের কফি শপেই কফি অর্ডার করে। ডেলিভারির পাশাপাশি ইয়ং তেজুনের শপেও উকি দিতে ভোলে না। এমন অবস্থায় দং তাকে সাড়া দিলে ইয়ং চমকে ওঠে। দং তাকে নিয়ে আসে ওখানকারই এক রেস্টুরেন্টে। এটা দংয়ের পছন্দের রেস্টুরেন্ট। এখানকার ফুড নাকি অনেক সুন্দর। দং 2টো স্যুপ অর্ডার দেয়। এই ফাঁকে ইয়ংকে জিজ্ঞাসা করে সে কেন তেজুনের শপে কাজ করতে চায়। তবে ইয়ং চুপ। এখানে বলে রাখা ভালো, তেজুন কিন্তু তার ছদ্মনামে আইল্যান্ডে এসেছে। এর মধ্যে ধারাম করে স্যুপের ট্রে আছাড় দেয় ড্রামার আর এক চরিত্র তে। আরও একবার পরিচয় দিয়ে দিই, এই হলো তে। দং আর তের মা একে অপরের বান্ধবী। দংয়ের বাবা কোনো এক কারণে প্রচুর মারধর করত দংকে, তাই তের মা দংকে নিজের কাছে রেখে বড় করেছে ছেলের মতো করে। এক কথায় এরা দুজন সম্পর্কে প্রায় ভাই। ব্যাক টু প্রেজেন্ট। দং থেকে বকা লাগায় এত জোরে প্লেট রাখার জন্য। তে একবার ইয়ংকে কটমট করে দেখে নেয়।
দঙ্ক আন্টের কাছে তের নামে নালিশ করলে তে বলে, আমার মাকে তুমি আন্ট বলছো কেন? আমরা কাজিন নই। দং বলে, আরে ভুলে যেও না আমি তোমার থেকে বড়। যাই হোক, নিজের রাগ কন্ট্রোল করে দং ফিরে যায় পুরনো স্মৃতিতে। তেজুন বছর 2 আগে এখানে আসে, তবে সে তেজুনের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই জানে না। রাতে তেজুন কফি নিতে আসে দংয়ের শপে। তার চোখে পড়ে ইয়ংয়ের দৌড়োদৌড়ি। দংয়ের শপে এসে জিজ্ঞাসা করে ব্যাপারটা কী। দং পুরো ব্যাপারটা জানায়। ইয়ং যে এই কাজে কতখানি দক্ষ সেটাও বিস্তারিত আলোচনা করে। তাছাড়া ইয়ং আসার পর থেকে তার সেলস অনেক বেড়েছে। এর মধ্যে ইয়ং পৌঁছে যায়। তেজুন নিজের কফি নিয়ে বেরিয়ে যায়। দং বলে, ওর কথায় কিছু মনে করো না, ও ওরকমই। দং দেখে তেজুন কফির সিরাপ নিতে ভুলে গেছে, ফলে ইয়ং দৌড় দেয় তেজুনের শপে। তবে সব খালি। ইয়ং আশপাশে তাকিয়ে একটা ম্যাগাজিন তুলে নেয়। এমন সময় তেজুন এসে সেটা তার হাত থেকে নিয়ে নেয়। ইয়ং বুঝতে পারে হয়তো তেজুন তার উপর রেগে আছে, তাই ইয়ং ক্ষমা চায় তার এমন ব্যবহারের জন্য। এবার তেজুন ইয়ংয়ের ক্লোজ হতে শুরু করে। সরতে সরতে ইয়ং আটকা পড়ে শোকেশে, আর তেজুন তার চোয়াল ওপরে তুলে ধরে।